টেলিভিশনে প্রায় সব চ্যানেলেই দেখাচ্ছে দেশের বিভিন্ন স্থানে লোকেদের মারা হচ্ছে। লোকগুলোকে খুব বাজে ভাবে মারা হচ্ছে। কারোর চোখ উঠিয়ে নেওয়া হচ্ছে, কারোর শরীরের বিভিন্ন জায়গায় কেটে লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। কিন্তু কে মারছে এদের, এ নিয়ে পুলিশ চিন্তিত, কারণ খুনিকে এখনো কেউ দেখেনি। এদিকে এক অন্ধকার জগৎ থেকে আলোর দিশারি হয়ে আজ প্রথম কলেজে পা দিল সন্দীপ। কলেজে ঢুকতেই কয়েকটা ছেলে মেয়ে সন্দীপকে ডাক দিল। এই হ্যাঁ ছেলে, এদিকে আয়। জি, আমাকে ডাকছেন? আশেপাশে তুই ছাড়া কেউ নেই যখন, তাহলে তোকেই ডাকছি। আর এমন খ্যাত সেজে এসেছিস কেন? জানিস না এই কলেজে এইসব চলে না? তারা সবাই মিলে র্যাগিং শুরু করলো সন্দীপের ওপরে। সন্দীপের চুলগুলো এলোমেলো করলো, চশমা ফেলে দিল। সবাই মারতে লাগলো সন্দীপকে। তারপর ওদের মধ্যেই একজন বলে উঠল, থাক, অনেক হয়েছে, এবার ক্লাসে চ। ওরা সবাই চলে যাবার পরে সন্দীপ শুধু ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে সব ঠিকঠাক করে ক্লাসে ঢুকলো। তারপর প্রথম সিটটা খালি দেখে সন্দীপ বসে পড়ল। ঠিক তখনই কেউ সন্দীপের কলার ধরে বলতে লাগলো, তুই এখানে বসার সাহস কেমনে পাস? এটা আমার সিট, দূর হ এখান থেকে। সন্দীপ ভালো করে দেখলো মেয়েটা আর কেউ না, সেই মেয়েটাই। তারপর সন্দীপ মুচকি হেসে পিছনে চলে গেল। তারপরে স্যার ক্লাসে প্রবেশ করলো। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। সন্দীপকে নিয়ে ক্লাসে সবাই হাসাহাসি করছিল, শুধুমাত্র তার পাশে বসে থাকা একজন ছেলে ছাড়া। তারপরে ক্লাস শেষ হলো, স্যার চলে গেল ক্লাস থেকে। সবাই বের হয়ে গেল ক্লাস থেকে। তখন পাশের ছেলেটা সন্দীপকে বলল, তুমি আজকে নতুন? হ্যাঁ, আমি এই কলেজে নতুন। আমি রাহুল। তোমাকে একটা কথা বলি, ওদের সাথে লাগতে যেও না, ওরা ভালো না। মিমের বাবা এখানকার নেতা, তাই প্রিন্সিপাল ওর বাবার কথাই ওঠে আর বসে। এজন্য ওর যখন যা মন চায় তাই করে, কেউ ওকে কিছু বলতে পারে না। ও, এই জন্য ওর এত অহংকার? আচ্ছা, তোমার নামটা শোনা হলো না। নাম কি তোমার? আমার নাম সমদ্বীপ। আমার কেউ নেই, আমি একা থাকি, গ্রাম থেকে এসেছি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ। তারপর দুজনেই অনেক গল্প করে বাড়ি চলে গেল। পরের দিন সকালে আবার আগের মতো সেজেই কলেজে গেল সন্দীপ। কলেজের সামনে রাহুলকে দেখতে পেয়ে দুজনে একসাথে কলেজে ঢুকলো। আর তখনই মিম আর তার বন্ধুরা সন্দীপকে ডাকলো। ওই দেখ, খ্যাতটা আসছে। এই খ্যাত, এদিকে আয়। সন্দীপ একটা ঢোক গেলেই ভয়ে ভয়ে তাদের সামনে গেল। এই ছোট লোক, কাল তোর শিক্ষা হয়নি, আজ আবার খ্যাত সেজে কলেজে এসেছিস? তারপরে সন্দীপ মাথা নিচু করে ভয়ে ভয়ে বলল, দেখেন, আমি এখানে পড়তে এসেছি, আমাকে আমার মতো থাকতে দিন না। এমন করেন কেন আপনারা আমার সাথে? তোর এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলা? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। সায়ন, শান্ত, তোরা ধর তো ওকে, ওকে আজ উচিত শিক্ষা দেব। এটা বলেই সন্দীপকে সবাই মারতে শুরু করলো। রাহুল সন্দীপের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। ওরা সবাই চলে যাবার পরে সন্দীপ মুচকি এসে রাহুলের কাছে গেল। তখন রাহুল বলল, সরি রে, ওরা তোকে মারলো আর আমি কিছুই করতে পারলাম না। ধুর, তুই এসব ভাবিস না, ওসব কিছু না, ওদের পরে দেখে নিব। এখন চল ক্লাসে যাই। তারপরে ক্লাসে স্যার এসে আবার সন্দীপকে অপমান করে ক্লাস শুরু করলো। তারপরে একে একে সব ক্লাস শেষ হলো। সব ক্লাস শেষ করে সন্দীপ আর রাহুল কলেজের মাঠে গিয়ে গল্প করতে লাগলো। সবাই তোকে কত বাজে কথা বলে, তুই মন খারাপ করিস না।
ওরা একদিন ঠিক শাস্তি পাবে। বাদ দে রাহুল, ওদের পরে দেখে নেব। এখন চল বাড়ি যাই, কাজ আছে। দেখবি মানে? তোকে বারবার না করছি, একদম ওদের সাথে লাগতে যাস না। আরে এখন কিছু করব না, চল বাড়ি যাই। রাতের বেলা আবার নিজের আগের রূপে ফিরে আসে সন্দীপ। তারপরে কালো প্যান্ট, কালো জ্যাকেট, মুখে মাস্ক, চুলে জেল দিয়ে সাথে রিভলভার নিয়ে বেরিয়ে পড়ল সন্দীপ। তারপরে রাস্তায় যাওয়ার পরে তার সামনে একটা বড় কালো গাড়ি থামলো। একজন নেমে আর একটা দরজা খুলে দিল। তারপরে সন্দীপ বলল, রাজু, সব প্ল্যান ঠিক আছে তো? হ্যাঁ ভাই, সব ঠিক আছে। খবর পেয়েছি লোকটা বিদেশে নারী পাচার করে। সন্দীপ মুচকি হেসে বলল। আজকে ও সঠিক শাস্তি পাবে। তারপরে গাড়ি এসে একটা বাংলোর সামনে থামলো। চারিদিকে ঘন জঙ্গল, ঘরের মাঝে হালকা আলো। তারপরে চেয়ারে বসে থাকা লোকটার সামনে গিয়ে বসলো সন্দীপ আর বলল, নারী পাচার করিস তাই না? আজ তোকে এমন ভাবে মারবো, লোক তোর লাশটা দেখেও ভয় পাবে। না, আমাকে মারবেন না, আমার ভুল হয়ে গেছে। আমি আর এমন করব না, মাফ করে দিন আমাকে প্লিজ। মাপ? আর তোকে? তুই তো ক্ষমা পাবার কোনো রাস্তা রাখিস নি। এবার তো কিছু একটা করতেই হবে, না হলে এরা আরো বেশি বেশি এমন করবে। তারপরে সন্দীপ লোকটিকে গুলি করলো। গুলিটা মাথার পিছন দিয়ে বেরিয়ে গেছে, সাথে সাথে লোকটি মাটিতে পড়ে গেল। তারপরে শরীরের বিভিন্ন অংশ কেটে কাটা জায়গায় মরিচের গুঁড়ো দিতে লাগলো। তারপরে আরো কয়েকটা গুলি করে লাশটাকে থানার সামনে ফেলে চলে গেল। পরের দিন সকালে সন্দীপ আবার কলেজে গেল, আগের মতোই খেয়েছে যে খুব স্বাভাবিকভাবেই, যেন কিছুই হয়নি। তারপরে সন্দীপ কলেজে ঢুকলো, কিন্তু ওই দিন রাহুলকে দেখতে পাচ্ছিল না। তখন মিম ও তার বন্ধুরা ডাক দিল সন্দীপকে। সন্দীপের মনে মনে প্রচুর রাগ ওদের ওপরে। তারপর মিম বলল, কি ভাবছিস? তোর ওই বন্ধুটাকে খুঁজছিস? পাবি না ওকে। তোকে নিয়ে মজা করছিলাম তখন ও আমাদের সামনে একটু লেকচার দিয়েছিল, তাই আমরা ওকে মেরে হাসপাতালে রেখে এসেছি, যেন আমাদের মুখের উপর আর কথা না বলতে পারে। তারপর সন্দীপ মনে মনে সিদ্ধান্ত নিল, এবার তো কিছু একটা করতেই হবে, না হলে এরাও আরো বেশি এমন করবে। তারপর রাহুল কোন হাসপাতালে আছে খোঁজ নিয়ে সন্দীপ ওর কাছে চলে গেল। রাহুল সন্দীপের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপরে সন্দীপ বলল, কি রে, তুই ওদের সাথে কেন কথা বলতে গেলি? দেখলি তো কি অবস্থা হলো। যাই হোক, তোর গায়ে কে হাত তুলেছে বলতো একবার নামগুলো। কেন? কি করবি জেনে? ওসব বাদ দে, ঝামেলার দরকার নেই। কিছু করব না, এমনি শুনতে চাচ্ছি, বল। শান্ত আর সায়ন, ওরা তোকে নিয়ে বাজে কথা বলছিল। আমি গিয়ে একটু না করতে ওরা আমাকে মারতে শুরু করলো। তারপর দেখি আমি এই হসপিটালে। ও, এখন কেমন লাগছে তোর? এখন ভালো আছি। আমি ডাক্তারের সাথে কথা বলে রাহুলকে হোস্টেলে নিয়ে গেলাম। তারপর রাহুলকে শুইয়ে দিয়ে ওর পাশে বসিয়ে যাচ্ছি। কি রে, তুই বাড়ি যাবি না? আমাদের গরিবদের আবার বাড়ি? এখন থেকে আমি এখানেই থাকবো, তোর পাশের রুমেই। তাহলে তো ভালোই হলো। এখন তুই ঘুমা, আমি গেলাম। রুমে এসে একটু ভেবে শান্ত আর শাহনকে কল দিলাম। ওদের একটা মেয়ের কথা বললাম, একটা জায়গায় যেতেও বললাম। আর এদিকে রাজুকে ফোন করে ওদের ওই বাংলোতে নিতে বললাম। তারপরে সবাই ঘুমিয়ে যাওয়ার পর মধ্যরাতে সন্দীপ সেই কালো পোশাক পরে চুলে জেল দিয়ে রিভলভার নিয়ে বেরিয়ে পড়ল। সবার চোখ এড়োলেও রাহুলের চোখে পড়ল। এটা কি হলো? ওইটা তো সৌম্যদ্বীপের রুম। তাহলে এই লোকটা কে? তাও আবার এত রাতে ওর ঘর থেকে বেরিয়ে গেল। তারপরে রাহুল সন্দীপের ঘরে গিয়ে দেখলো তালা ঝুলছে। তার মানে ওইটা সৌম্যদ্বীপ ছিল। এটা কেমনে সম্ভব? তারপরে রাহুল সন্দীপের পিছু নেয়, কিন্তু বেশি দূর যেতে পারলো না, কারণ মাঝ রাস্তায় একটা কালো গাড়ি এসে সন্দীপকে নিয়ে চলে গেল। আর রাহুল আবার রুমে চলে আসে।
তারপরে সন্দীপ বাংলোতে গিয়ে শান্ত আর সায়নকে ইচ্ছা মতো মেরে রাহুল যে হসপিটালে ভর্তি ছিল সেই হসপিটালেই ভর্তি করে দিয়ে যায়। পরের দিন সকালে সন্দীপ রাহুলের রুমে গিয়ে দেখে রাহুল শুয়ে আছে। তারপরে সন্দীপ বলল, কিরে কেমন লাগছে এখন? তার আগে বল, কাল মধ্যরাতে কই গিয়েছিলি তুই? তখন সন্দীপ একটা ঢোক গিলে বলল, তোর কি মাথা খারাপ? আমি মাঝরাতে কেন বের হব? আমি সব দেখেছি, দামি দামি জামা প্যান্ট পরে বেরিয়েছিলি, তোর ঘরেও তো তালা ঝুলছিল, আর রাস্তা থেকে একটা কালো গাড়িতে উঠে গেলি। মিথ্যা বলিস না, আমি সব দেখেছি, এবার সত্যিটা বল। তুই যদি কাল রাতে রুমে তালা দেখছিস, তাহলে আমি সকালে রুম থেকে বের হলাম কি করে? আর আমি রাতে না ঘুমিয়ে কোথায় বের হব? আর তুই কি বললি দামি পোশাক? কোনো মতো জীবন চলছে, আর তুই বলিস দামি পোশাক? আমি এসব কই পাবো? মার খেয়ে তোর মাথাটা গেছে। জানি না, তবে কিছু তো রহস্য আছে যেটা আমি জানি না। সময় হলে সব জানবি, এখন রেস্ট নে, কলেজ যেতে হবে তো। এই বলে রাহুলকে কোনো মতো কথা কাটিয়ে রুমে আসলাম। পরের দিন সকালে সন্দীপ রাহুলকে নিয়ে কলেজে গেল। কলেজে যাওয়ার পরে দেখতে পেল একটু দূরেই গাছের নিচে মিম ও তার মেয়ে বন্ধুরা গল্প করছিল। তারপরে সন্দীপ মিমের দিকে তাকিয়ে একটু মুচকি এসে সেখান থেকে যেতে লাগলো। তখন মিমের দেওয়া সেই বিখ্যাত নাম ধরে কেউ ডাকলো সন্দীপকে। তারপরে সন্দীপ পিছনে ঘুরে দেখলো মিম ডাকছে। তারপর সন্দীপ আর রাহুল মিমের সামনে যেতেই মিম রাহুলকে বলল, আমি কি তোকে ডেকেছি? তুই যা এখান থেকে। তারপরে রাহুলও বাধ্য ছেলের মতো সেখান থেকে চলে গেল। আর তারপর মিম সন্দীপকে বলল, ওই খ্যাত ছেলে, আমাকে দেখে হাসছিলি কেন? আমাকে দেখলে কি হাসি পায় নাকি তোর? যদি আর একবার এইরকম কোনোদিনও হাসিস, তাহলে তোকে হাসপাতালে পাঠিয়ে দেবো। আজ মাফ করে দিলাম, যা এখান থেকে। তারপরে সন্দীপ আস্তে আস্তে হাঁটতে লাগলো। তখন সন্দীপ শুনতে পেল, আজ সায়ন, শান্ত এরা কেউ আসছে না কেন? তখন সন্দীপ পিছনে ঘুরে মুচকি এসে বলল, আসবে না ওরা? এটা বলার সাথে সাথেই সন্দীপ সেখান থেকে চলে গেল। মিম অবাক হয়ে তাকিয়ে আছে সন্দীপের দিকে। তারপরে মিম সায়নের ফোনে ফোন করলো, কিন্তু সায়নের ফোন সুইচ অফ। তারপরে আবার শান্তর ফোনেও ফোন করতে লাগলো, কিন্তু সেটাও সুইচ অফ। অনেক ভেবে মিম সায়নের বাড়ির নাম্বারে কল করলো। তারপরে সায়নের মা ফোনটা ধরলো। হ্যালো আন্টি, সায়ন কই? আজ কলেজে আসলো না যে? মা, কাল রাতে শানকে কে যেন মেরেছে, ওকে তো হাসপাতালে ভর্তি করিয়েছি, এখন একটু ভালো আছে। ডাক্তার বলেছে একটু দেরি করে আনলে আর বাঁচানো যেত না। ওকে আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। তারপরে মিম ফোন রেখে ওর বান্ধবীদের নিয়ে হাসপাতালে চলে গেল। তারপরে সায়ন ওদের দেখে চোখ খুলল। কি রে সায়ন, কে মারলো তোকে এভাবে? সত্যি খুব বাজে ভাবে মেরেছে। তুই শুধু শুধু মার খেলি। আচ্ছা, কারা মারলো তোকে? মিম দূরে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে থাকে। তারপরে আরোহীর ডাকে মিমের ভাবনা ভঙ্গ ঘটে। এই মিম, কি এত ভাবছিস? কিছু না, ভাবছি কে মারতে পারে। ওই খ্যাত ছেলেটা। ছেলেটা তখন কেমন আগে থেকেই বলল দেখলি না, যে ওরা আজ আসবে না। ও যেন কেমনে, তাহলে কি ও নিজেই এদের? কি যে বলিস না, ওই রকম ছেলে মারবে? তো একটা খ্যাত, ও মারতে আসলে নিজেই মরবে। না, তোরা যেটা ভাবছিস তা না। ও তো একটা খ্যাত, ও মারবে কি করে? আর যে ছিল তার মুখটাও তো দেখতে পাইনি, তার মুখে মাস্ক পরা ছিল, না হলে দেখে নিতাম। ওকে থাক, তাহলে আমরা যাই, সুস্থ হয়ে কলেজে আসবি। হ্যাঁ। তারপরে মিম রাতে ছাদের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, আর ছাদের ওপর থেকে রাতের নির্ঝুম শহরকে দেখছিল আর উপভোগ করছিল। হঠাৎই মিমের চোখ পড়লো একটা লোক প্রাণপণে দৌড়াচ্ছে, তার পিছনে আরো একটা লোক। মিম তাড়াতাড়ি বাইরে আসলো। তখন সন্দীপ মিমের সামনে পড়লো।
সন্দীপ মাস্ক পরে থাকায় মিম সন্দীপকে চিনতে পারল না। মিম বলে উঠল, কে কে ওখানে? তারপরে সন্দীপ সেখানে না দাঁড়িয়ে এক পা দু পা করে চলে যেতে লাগলো। ততক্ষণে লোকটা পালিয়ে গেছে। তারপরে সন্দীপও আর না দাঁড়িয়ে সেখান থেকে চলে যেতে থাকে আর বলতে থাকে, ও শিট, এই মেয়েটার জন্যই পালিয়ে গেল আজকে। তবে ধরবই ওকে, পালিয়ে আর যাবে কই। পরের দিন সকালে মিম ও তার বন্ধু কলেজে গেল, সায়ন আর শান্ত বাদে। তার কিছুক্ষণ পর রাহুল আর সন্দীপ কলেজে আসলো। আজ সন্দীপ মিমের দিকে ভালো করে তাকালো, কিন্তু আজ মিম ওদের কিচ্ছুই বলল না। তারপর সন্দীপ একে একে সব ক্লাস শেষ করলো, কিন্তু মিম আজ চুপচাপ। সন্দীপের খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা। সন্দীপ মিমের দিকে তাকিয়ে ভাবছিল, ঠিক তখনই রাহুল সন্দীপকে ডাকলো। কি এত ভাবছিস বলতো? ভাবছি ওরা আজ আমাদের কিছু বললো না যে। যাক, ভালোই হয়েছে, বাদ দে, চল এখন হোস্টেলে যাই। তারপরে মিমও বাড়ি চলে গেল। তারপর রাতের বেলা মিম এক কাপ কফি বানিয়ে খেতে খেতে ছাদে চলে গেল। মিম কফি খেতে থাকে আর রাতে তারা ভরা আকাশটাকে উপভোগ করে। এদিকে সন্দীপ কালকে সেই লোকটাকে খুঁজতে বের হয়। সন্দীপ চারিদিক ও লোকেদের নজর রাখতে বলে, আর তারপরে সন্দীপ লোকটিকে পেয়েও যায়। লোকটি নেশা করে বার থেকে ফিরছিল। তখনই সন্দীপ লোকটির সামনে গিয়ে শার্টের কলার ধরে বলে, অবৈধ ব্যবসা করিস আর লোককে ব্যবসা শিখাস? আজ তোকে আমি শিখাবো কেমনে মৃত্যুর খেলা খেলে, চল। তারপর লোকটিকে গাড়িতে তুলে নিয়ে এলো সন্দীপ। তারপর বাংলোতে এনে একটা চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে দিল লোকটির। তারপর সন্দীপ লোকটির মুখে লেবুর রস দিল নেশা কাটানোর জন্য। তারপর তারা লোকটিকে বেঁধে রেখে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে সন্দীপ লোকটির গায়ে গরম জল ঢেলে দিল। লোকটি চিৎকার করে জেগে উঠল আর বলল, তুই কাজটা মোটেও ঠিক করছিস না, একবার ছেড়ে দে, তারপর দেখ তোর কি অবস্থা করি। এত চিৎকার ভালো লাগে না, এতটুকুতেই ভয় পাচ্ছিস? যখন তোকে তিলে তিলে মারবো তখন কি করবি? আর তোকে ছেড়ে দেওয়ার জন্য আনিনি, ভয়ঙ্কর মৃত্যু দেওয়া হবে তোকে। তারপরে সন্দীপ লোকটিকে বেল দিয়ে মারতে লাগলো। তারপরে প্রত্যেকটা ক্ষত জায়গায় লঙ্কার গুঁড়ো লাগিয়ে দিল। আমি আর সইতে পারছি না, এভাবে মারাচ্ছি, একবারে মেরে ফেল আমাকে। তারপরে সন্দীপ লোকটির মুখে অ্যাসিড মারলো আর মাথায় আর বুকে গুলি করে মেঝেতে ফেলে দিল। রাজু, লাশটা থানার সামনে ফেলে রেখে আয়, আর কোনো প্রমাণ যেন না থাকে। তারপরে সন্দীপ সেখান থেকে চলে গেল। তারপরে সন্দীপ কলেজে গেল। সন্দীপকে দেখে রাহুল ডাক দিল। সন্দীপ রাহুলের কাছে গিয়ে বসলো। কি রে, কাল কলেজে আসলি না, আবার তোর ফোনটাও বন্ধ ছিল, কোথায় গিয়েছিলি তুই? কোথাও না, শরীরটা ভালো লাগছিল না, তাই আসিনি। তুই শুনেছিস কাল একটা লোককে খুব বাজেভাবে মেরে থানার সামনে ফেলে রেখেছে, কিন্তু খুনি কোনো প্রমাণ রেখে যায়নি, আর কে মেরেছে তা কেউ বলতে পারে না। দেশে এত খুন হচ্ছে আর এখনো খুনিকে ধরতে পারছে না। সন্দীপ একটু মুচকি এসে রাহুলকে বলল, বাদ দে, তাতে কি, আমরা আমাদের মতোই থাকি। তুই হাসছিস? ওইসব ব্যাপারে মাথা না ঘামানোই ভালো, খুনিকে কেউ খুঁজে পাবে না। তুই এতটা নিশ্চিত হচ্ছিস কেমনে? আরে বাদ দি তো, চল এখন ক্লাসে যাই, না হলে দেরি হয়ে যাবে। তারপরে সন্দীপ আর রাহুল ক্লাসে চলে গেল। মিম যে এতক্ষণে ওদের পিছনে ছিল ওরা তা দেখতেও পায়নি। মিম ওদের সব কথা শুনে নিল। আমার তো এই খ্যাত ছেলেটাকেই সন্দেহ লাগছে, সবকিছুতেই মুচকি হাসে, আর ও কেমন নিশ্চিত ভাবে বলল যে খুনিকে কেউ খুঁজে পাবে না। নজরে রাখতে হবে একে। তারপরে কলেজ ছুটির পর মিম ওদের ফলো করতে করতে ওদের হোস্টেলের সামনে চলে আসে। সন্দীপের সন্দেহ হয় যে ওদের কেউ পিছু নিচ্ছে, তাই সন্দীপ বারবার পিছনে তাকাচ্ছিল। তারপরে সন্দীপ মনে মনে ভাবলো, কেউ কি ফলো করছে আমাকে? এদিকে মিম ওদের পিছু নিতে নিতে একেবারে হোস্টেল পর্যন্ত চলে আসলো। হঠাৎ সন্দীপ মিমকে সামনে দেখতে পায়। কি ম্যাম, আপনি এখানে? আমি এখানে কেন, কাজ আছে। এত আ করছেন কেন? মিম মনে মনে ভাবতে থাকে,
না মিম, সাহস কর, এই খ্যাচড়াটার সামনে এমন হচ্ছে কেন? তারপরে মিম বলল, আমি কি করব, কোথায় যাব সেটা তোকে বলবো? কাজ আছে তাই এসেছি। এই বলে মিম ওদের সামনে থেকে চলে যায়। যা, এই মেয়ে তো শুধু ঝাড়ি দিতেই জানে, শাকচুন্নি মেয়ে একটা। তারপরে সন্দীপ আর রাহুল যে যার মতো রুমে চলে গেল। তারপরে সন্দীপ জানলা কাছে এসে তো অবাক, মিম বাইরে দাঁড়িয়ে চারপাশে কি যেন খুঁজছে। সন্দীপ চুপি চুপি মিমের পিছনে গেল। আজ ফেল হলাম তো কি হয়েছে, এর রহস্য তো আমি বের করবই। এটা বলে মিম সেখান থেকে চলে গেল। ও, এই ব্যাপারে আমাকে সন্দেহ করা, আমাকে ধরা এত সহজ না। মিম, আমিও তোমাকে দেখে নেব, কিছুদিন অপেক্ষা করো। তারপর রাতের বেলা পুরো শহর যখন নিঃশব্দ, তখন সন্দীপ বেরিয়ে পড়ল। মিম সেদিন ছাদের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছিল। ঠিক তখনই মিমের এক নজর পড়ল রাস্তায় থাকা একটা লোকের ওপরে। আরে কে এই লোকটা, আর এত রাতে বের হলো কেন? তার উপর আবার মুখে মাস্ক পরা। সায়নও তো বলেছিল যে ওকে যে মেরেছিল সেও মাস্ক পরা ছিল। ব্যাপারটা দেখতে হবে। তারপরে মিমও সন্দীপের পিছু নিল। মাঝপথে সন্দীপ একটা কালো গাড়িতে উঠে গেল। তারপরে মিমও একটা ট্যাক্সি নিয়ে সন্দীপের পিছু করলো। গাড়িটা একটু জঙ্গলের ভিতরে ঢুকে একটা বাংলোর সামনে থামলো। মিম আর যেতে পারলো না, আড়ালেই লুকিয়ে রইল। মিম বাংলোর ভিতর থেকে কারোর আর্তনাদের শব্দ শুনতে পেল। তাহলে এই সেই খুনি, এবার তো একে আমি সবার সামনে আনবই। এই বলে মিম ফোনটা বের করলো, আর তখনই মিমের পেছন থেকে কেউ একজন মিমের হাত ধরে ফেললো। মিম পিছনে তাকিয়ে দেখলো সেই লোকটা। কি ভেবেছো ধরতে পারবো না তোমাকে? এত চালাকি, আমাকে ধরা এত সহজ না, বুঝলে? এখন তুমি হারে হারে টের পাবে আমি কে। তারপরে মিমকে বাংলোতে নিয়ে গিয়ে একটা বন্ধ ঘরে অজ্ঞান করে আটকে রাখলো। অনেকক্ষণ পর মিমের জ্ঞান ফিরল। মিম জ্ঞান ফেরার পরে দেখলো তাকে একটা বন্ধ ঘরে আটকে রাখা হয়েছে। তারপরে মিম জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু কেউ দরজা খুলছে না। অসহায় হয়ে মিম সেই ঘরেই বসে রইল। তারপরে সকালে একজন এসে মিমকে খাবার দিল আর খেতেও বলল। তারপরে মিম বলল, খাবো না আমি কিছু, নিয়ে যাও এগুলো এখান থেকে। আমি বাড়ি যাব, বের করো আমাকে এখান থেকে এক্ষুনি। তারপরে লোকটা কিছু না বলে সন্দীপের কাছে চলে গেল আর সন্দীপকে বলল, স্যার, মেয়েটা বলছে যে ও খাবে না আর ও এখান থেকে চলে যেতে চায়। ওকে, তুমি যাও, আমি দেখছি। তারপরে সন্দীপ মিমের ঘরে গেল। সন্দীপ গিয়ে দেখে মিম শুয়ে আছে। তারপরে সন্দীপ মিমকে ডাকলো। মিম তো অবাক, এত কিউট ছেলেরাও হয়। মিম অবাক হয়ে তাকিয়ে আছে সন্দীপের দিকে। তারপরে সন্দীপ বলল, চোখ দিয়ে আমাকে গিলে খাবার দরকার নেই, এখানে ভালো ভালো খাবার আছে, খেয়ে নাও। আমাকে আসছে ভয় দেখাতে? খাবো না আমি। আর আপনি আপনার ওই মুখের মাস্কটা খুলুন, আমি আপনাকে সবার সামনে আনবই। একটার পর একটা খুন করে যাচ্ছেন আপনি, আর এইভাবে সবার সামনে ঘুরেও বেড়াচ্ছেন। এখন সেটা আর হবে না। একবার বের হই এখান থেকে, তারপর দেখে নেব আপনাকে। কি বললে? তুমি মেয়ে না হলে এতক্ষণ তোমাকে মেরে শিয়াল দিয়ে দেহটাকে খাওয়াতাম। এখন চুপচাপ খাও, না হলে ভালো হবে না। না, খাবো না আমি। ঠিক আছে, কোনো ব্যাপার না, খেতে হবে না, আমি এগুলো নিয়ে যাচ্ছি। মিম মনে মনে ভাবছে, এ কি, সত্যিই তো খাবারগুলো নিয়ে যাচ্ছে। এদিকে আমার পেটে খিদে ইঁদুরের বাচ্চা কামড়াচ্ছে। তারপরে মিম বলল, আরে খাবারগুলো কই নিয়ে যান? দাঁড়ান বলছি, আমি কি নিয়ে যেতে বলেছি? রেখে যান, খিদে পেলে খাবো। এবার সন্দীপ একটা মুচকি হেসে খাবারগুলো রেখে সেখান থেকে চলে গেল আর দরজায় তালা লাগাতে ভুলে গেল সন্দীপ। তারপরে মিম খাবার দাবার খেয়ে চুপচাপ শুয়ে আছে। এদিকে মিমের বাবা মিডিয়াতে গিয়ে রিপোর্ট দিয়েছে মিমের নিখোঁজ হওয়ার খবর। এদিকে পুলিশরাও হন্য হয়ে খুঁজছে, কিন্তু মিমকে পাচ্ছে না। তারপর রাতের বেলা মিম একটা লোকের চিৎকার শুনতে পেল। চিৎকার শুনে মিম দরজার কাছে গিয়ে দরজাটা একটু ধাক্কাতেই দরজাটা খুলে গেল। তারপরে মিম আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখতে পেল একটা লোককে চেয়ারে বাঁধা, আর তার উপরে
নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। তারপর সোমদীপ বলছে, তোকে এমন মৃত্যু দিব লোক তো লাশটা দেখতে চাইবে না। তার আগে আমার মুখটা একবার দেখে যে কে মারলো তোকে। এই বলে সন্দীপ মুখের মাস্কটা খুলে একটা ছুরি দিয়ে লোকটার ঘাড় থেকে মাথা আলাদা করে দিল। মিম তো এটা দেখে শক। মিম শক হয়ে আছে, কোনো কথা বের হচ্ছে না মিমের। এটা তো মিম আর কিছু বলতে পারলো না। সোমদীপ মিমকে দেখে ওর দিকে এগিয়ে আসতেই মিম এক দৌড়ে ঘরে গিয়ে বিছানায় চুপটি করে বসে আছে। মিম ভয়ে দরজা লাগিয়ে বসে আছে। সোমদীপ এসে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু মিম দরজা খুলছে না। অবশেষে সোমদীপ দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে মিম বিছানায় একপাশে চোখ বন্ধ করে বিড়বিড় করছে। তখন সোমদীপ একটা অট্ট হাসি দিয়ে ওর কাছে গিয়ে বসলো। এতে মিমের ভয়টা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। মিম মনে মনে বলছে, শয়তান লুচু, এভাবে একটা মেয়েকে আটকে রেখে এভাবে ভয় দেখানো হচ্ছে। একবার ছাড়া পাই বিড়াল বানিয়ে ছেড়ে দেবো। যা ভাবছো তার হবে না, কারণ তুমি আর এখান থেকে বের হতে পারবে না। ইচ্ছে করলে সবার মতো তোমাকেও একবারই মারতে পারি, কিন্তু না, তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, তোমাকে তিলে তিলে মারবো। এই বলে সোমদীপ মিমকে টেনে বাথরুমে নিয়ে গিয়ে শাওয়ারের নিচে রেখে শাওয়ার ছেড়ে দিয়ে বলল, এখানে এইভাবে ভিজতে থাকো, যতক্ষণ আমি না বলছি বের হবে না। এই ঠান্ডায় আপনি যতক্ষণ বলবেন আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? পাগল আপনি। চুপচাপ যা বলছি তাই করো, না হলে এই বন্দুকের ভিতরে যে কয়টা গুলি আছে সব তোমার মাথায় যাবে। তারপর মিম চুপ করে দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে, কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে আমাকে? আমি তো এত তাড়াতাড়ি মরতে চাই না। আগে আমার লক্ষ্য পূরণ করতে হবে, কিন্তু এখান থেকে বের হতে না পারলে তো সেটা হবে না। যে করেই হোক এখান থেকে বের হতেই হবে। অনেকক্ষণ ভেজার কারণে ঠান্ডা লেগে মিম জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায়। তারপরে কয়েক ঘন্টা পর সন্দীপ এসে দেখে মিম ফ্লোরে পড়ে আছে। তারপরে সন্দীপ মিমকে তুলে বিছানায় শুয়ে দেয় আর চেঞ্জ করিয়ে গায়ে কম্বল জড়িয়ে দেয়। মিমের শরীরে প্রচন্ড জ্বর এসেছে আর বারবার মিম মা মা বলে ডাকছে। এটা শুনে সন্দীপের মায়ের কথা মনে পড়ে যায় আর সন্দীপ ভাবতে থাকে ওর আগের দিনগুলোর কথা। তো চলুন সংক্ষেপে একটু অতীতে ঘুরে আসি, কেন সন্দীপ মাফিয়া হলো। সন্দীপের জন্মের পর থেকে যে মহিলাকে সন্দীপ মা বলে জানতো, পরে জানতে পারে সে তার আসল মা নয়। তারপরে সন্দীপ তার কাছে জানতে চায় তাহলে কে তার আসল মা আর কোথায় বা সে, আর কি করে পারলো সে তার নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দিতে। এভাবে নানান ধরনের কথা বলছিল সন্দীপ তার পালিত মাকে। তখন তার পালিত মা বলে, তোর জন্ম কোথায় কিভাবে হয়েছে আমি তা জানি না, তোর বাবাকে আমি এটাও জানি না। একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন এক মহিলা দৌড়াচ্ছে, তার হাতে একটা ছোট বাচ্চা। সেটা আর কেউ না, তুই ছিলি। তারপর পিছন থেকে কয়েকটা লোক এসে তোর মাকে আমার চোখের সামনে জঘন্যভাবে হত্যা করে। তোর মা মরার সময় তোকে আমার হাতে দিয়ে আমাকে বলে গেছে আমি যেন তোকে নিয়ে যাই আর নিজের ছেলে বলে পরিচয় দিই। আমি ওখান থেকে তোকে নিয়ে পালিয়ে আসি, আর আমার কোনো ছেলে মেয়ে না থাকায় আমি তোকে নিজের ছেলে মনে করে বড় করতে থাকি। কথাগুলো ভাবতে ভাবতে সন্দীপের চোখ ছলছল করে ওঠে। যখন সন্দীপ একটু বড় হয় তখন সন্দীপের চোখের সামনে কয়েকটা লোক রেপ করে চলে যায় তার পালিত মাকে। লোক সমাজের ভয়ে ওর পালিত মা আত্মহত্যা করে। সন্দীপ তখনও ন্যায় বিচার পায়নি। সেদিন থেকেই সন্দীপ ভাবতে থাকে সমাজের এই সব লোকেদের শাস্তি দেব। তার মায়ের খুনিদের সন্দীপ তিলে তিলে মারবে। তারপরে সন্দীপ ছোটবেলায় সিদ্ধান্ত নেয় সে বড় হয়ে মাফিয়া কিং হবে। তারপরে সেই দিন সেই ছোট্ট সন্দীপ আজকে মাফিয়া। তার মনে নেই দয়া মায়া ভালোবাসা, আছে শুধু এক রাস হিংস্রতা। এসব ভাবতে ভাবতে সন্দীপের চোখ লাল হয়ে যায়
এদিকে মিমের জ্ঞান ফিরে আসে আর বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি বাড়ি যাব। আমি কাউকে তোমার ব্যাপারে কিচ্ছু বলবো না, প্লিজ আমাকে ছেড়ে দাও। মিমের এইসব কথা শুনে সন্দীপের রাগ আরো বেড়ে যায়, তাই সন্দীপ ঘর থেকে চলে যায়। মিম একটু পরে দরজার সামনে গিয়ে দরজায় হাত দিতেই দরজাটা খুলে যায়, আর আশেপাশে কেউ নেই। তাই মিম চুপি চুপি বেরিয়ে পড়ে আর জঙ্গল পার হতে থাকে আর বলতে থাকে, উফ, বাঁচলাম। কি ভয়ানক ছেলে বাবা, আর দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না। আর এদিকে কত বড় মাফিয়া, সব পুলিশ সিআইডি খুঁজে মরে, আর ও কেমন সবার সামনে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, আমারও অনেক কিছু শেখা হলো। এই সুযোগে বাড়ি থেকে বের হতে পারলাম, কিন্তু বাড়িতে যাব না। একবার যখন ওই বাড়ি থেকে বের হয়েছি তখন আর যাব না। এখন আমার সামনে এগোতে হবে আমার লক্ষ্য পূরণের জন্য। এটা বলে মিম চলে যায় সেখান থেকে কোনো এক অজানা জায়গায়। তারপরে মিম ওর বাড়ি থেকে অনেক দূরে নির্জন একটা জায়গায় বাড়ি বানায়। এখন সেখানে গিয়েও শুরু হবে প্রতিশোধের খেলা। কেউ বাঁচাতে পারবে না মিমের হাত থেকে। এদিকে সন্দীপ চারিদিকে মিমকে খুঁজতে থাকে। তারপরে মিম রাতের বেলা বের হয় সেখান থেকে। মিম বের হওয়ার পরে কয়েকটা ছেলের সামনে পড়ে। তারপর তাদের মধ্যে একজন বলে, আরে দেখ দেখ, এটা সেই মেয়ে না? পেপারে দেখলাম যে পাখি পাইছি। একে বাড়িতে দিতে পারলে বাবা 5 লাখ টাকা দেবে। আমরা আরো বেশি চেয়ে নেব বাবার কাছ থেকে। এটা বলেই ওরা মিমের দিকে এগোতে থাকে। মিমও দৌড়াতে থাকে। হঠাৎ সন্দীপের সাথে ধাক্কা খায় মিম। মিম সন্দীপকে দেখে চিনতে পারে। তারপরে সন্দীপ মিমকে পিছনে রেখে ছেলেগুলোর কাছে যায় আর বলে, কি রে, কি চাই তোদের? এইভাবে একটা মেয়েকে তাড়া করছিস কেন? আরে শালা তুই কি রে, সামনে থেকে সর। মেয়েটাকে আমাদের চাই, সরে যা, না হলে তোর লাশ পড়বে। তাই তোরা আমার লাশ ফেলাবি? মেয়েদের বিরক্তও করবি, আবার বড় বড় কথা। এই মাফিয়াকে তোরা মারবি? তোদের আমি মেরে এখানেই ফেলে রেখে যাব, আর মরার আগে আমাকে একবার দেখে যা। এটা বলেই সন্দীপ মুখের মাস্কটা খোলে, আর ওরা সন্দীপকে দেখে ভয় পেয়ে সন্দীপের পায়ে পড়ে আর বলতে থাকে, আমাদের মাফ করবেন, আমরা ওরা কিছু করতে চাইনি। ওর বাবা পেপারে দিয়েছে, ওকে যে বাড়িতে নিয়ে গিয়ে দিতে পারবে তাদের 5 লাখ টাকা দিবে। সন্দীপ এটা শুনে অবাক হয়ে পিছনে মিমের দিকে তাকায়, আর মিম ওড়না দিয়ে মুখ ঢাকে। তারপরে সন্দীপ আর কথা না বলে ওদের গুলি করে আর রাজুকে বলে, রাজু, ওদের লাশগুলো জঙ্গলে ফেলে দিয়ে আয়। আর এই মেয়ে, কি ভাবছিস পালিয়ে বাঁচবি? চল এখান থেকে, মজা দেখাচ্ছি তোকে। মিম সন্দীপের রাগী লুকটা দেখে ভয় পায় আর ভাবে, না মিম, সাহস কর, এই খ্যাচড়াটার সামনে এমন হচ্ছে কেন? এটা ভেবেই মিম আবার দৌড়াতে থাকে। চোখের পলকেই মিমকে সন্দীপ হারিয়ে ফেলে। ও শিট, মেয়েটা আবার পালিয়ে গেল। রাজু, ওকে আমার চাই, খুঁজে বের কর যত তাড়াতাড়ি সম্ভব। তারপরে সন্দীপ বাংলোতে চলে যায় আর একটা সিগারেট ধরায়। নিকোটিনের ধোঁয়ায় কষ্টগুলো উড়িয়ে দেয়। এদিকে মিমও বাড়ি এসে শুয়ে পড়ে। পরের দিন সকালে মিম ঘুম থেকে উঠে গুলি চালানো আর অস্ত্রবিদ্যা প্রশিক্ষণ নিতে থাকে। কয়েকদিন আর বের না হয়ে মিম ভালোভাবে গুলি চালানো, ছুরি চালানো সব শিখে নেয়। আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, আজ রাতেই বের হব মা, আমি তোমার খুনিকে মারতে যাচ্ছি। প্রতিশোধ নেবার সময় হয়ে গেছে। তারপর একটা বাইক নিয়ে চলে যায়। এদিকে সন্দীপকে রাজু এসে বলছে, বস, পুলিশ আমাদের খোঁজ পেয়ে গেছে, ওরা এদিকে আসছে, এখন কি হবে? সন্দীপ নিকোটিনের ধোঁয়া ছেড়ে বলে, এই জায়গার খোঁজ আমাদের দলের কেউ দিয়েছে পুলিশকে। আর কে দিয়েছে সেটাও আমি জানি। এই ডন, নিয়ে এসো ওকে। ডন একটা গার্ডকে নিয়ে আসলো। তারপর সন্দীপ বলল, কি খুব চালাক ভাবিস নিজেকে? পিছন দিক থেকে ছুরি মারবি আর আমি বুঝতে পারবো না? এটা কেমনে সম্ভব? এত সহজে মাফিয়া হয়নি, বুঝলি? তুই বেঈমান করেছিস, আর বেঈমানিদের আমার কাছে কোনো মাপ নেই।
তারপরে সন্দীপ বাকি গার্ডদের বলে ওকে ক্রস ফায়ার করতে। ওরা ওর ওপরেই গুলি মারে আর নিমিষেই রক্ত দিয়ে ভেসে যায় ফ্লোরটা। এদিকে বাইরে পুলিশ এসে গেছে। পুলিশরা সিগন্যাল দিচ্ছে। একটা পুলিশ ভিতরে ঢোকে আর সন্দীপের দিকে গুলি করতে থাকে আর বলে, সবাই হাত উপরে তোল, অনেক জ্বালাইছিস, এখন মাফিয়া জেলে গিয়ে দেখাবো তোকে আমরা। সন্দীপ মুচকি এসে পাটা একটু তুলে লাইটে গুলি করে, সাথে সাথে রুমটা অন্ধকার হয়ে যায়। আর এই সুযোগেই গোপন দরজা দিয়ে সবাই পালিয়ে যায়। সবাই জঙ্গলে লুকিয়ে পড়ে, কিন্তু সন্দীপ আলাদা রাস্তায় যায়। পুলিশেরা আবার সন্দীপকে ঘিরে ফেলে। সন্দীপ চুপ করে আছে আর চারিদিক দেখছে। তারপরে অফিসার এসে সন্দীপের মাথায় একটা মারে, কয়েকটা পুলিশও মারে। সন্দীপ মার খেয়ে চিৎকার করছে না দেখে ওরা আরো জোরে মারতে থাকে। তারপর অফিসার সন্দীপকে বলে, মাফিয়া এখন আমি দেখাবো তোকে। এটা বলেই অফিসার গুলি চালালো। সন্দীপ একটু সরে গেল, কিন্তু গুলিটা সন্দীপের হাতেই লাগলো। ওই পথ দিয়ে মিমও যাচ্ছিল। মিম হঠাৎ দেখতে পায় কয়েকটা লোক একজনকে মারছে। মিম সামনে এগিয়ে যায় আর দেখে, আরে এ তো এত বড় মাফিয়া ধরা পড়লো কিভাবে? সাহায্য করতে হবে, আমাকে বাঁচিয়েছে, কৃতজ্ঞতা বোধ আছে আমারও। তারপরে মিম মাস্কটা পরে হাতে রিভলভার নিয়ে পুলিশের দিকে গুলি চালাতে চালাতে এগিয়ে যায়। পুলিশগুলো মিমের দিকে গুলি করে, কিন্তু মিম বাইক জোরে চালিয়ে সন্দীপের দিকে যায় আর সন্দীপকে বাইকের পিছনে বসিয়ে নেয়। তারপরে ফুল স্পিডে বাইক চালিয়ে সন্দীপকে নিয়ে সেখান থেকে উদ্ধার হয়ে যায়। তারপরে একটু দূরে গিয়ে মিম মুখের মাস্কটা খুলে সন্দীপকে বলে, আমাকে শক্ত করে ধরুন, না হলে পড়ে যাবেন। সন্দীপ মিমকে ধরে। সন্দীপ অবাক হয়ে মিমকে দেখছে। মিম বাড়ি ফিরে গিয়ে সন্দীপের হাতে ব্যান্ডেজ করে দেয়। সন্দীপ মনে মনে ভাবতে থাকে, এই মেয়ে কেমন করে আমাকে সবার মধ্যে দিয়ে বাঁচিয়ে নিয়ে আসলো, আর একে তো সবাই খুঁজছে। তার মানে কি এই মেয়ে লুকিয়ে আছে? না, আমাকে সতর্ক থাকতে হবে। তারপরে মিমের ডাকে সন্দীপের ধ্যান ভাঙে। কি এত ভাবছেন? খেয়ে নিন, আমি আপনাকে কোনো শাস্তি দিব না। আমি আপনার মতো না, এখন খেয়ে ঘুমিয়ে পড়ুন। আমি খাবো না, তুমি খেয়ে নাও, আমার খিদে নেই। ওহ, বুঝতে পেরেছি, হাতটাই তো মনে হয় ব্যথা। ওকে, আমি খাইয়ে দিচ্ছি। সন্দীপ অনেকক্ষণ না খেয়ে থাকায় খিদেও পেয়ে যায় সন্দীপের। তাই কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নেয় সন্দীপ। তারপরে খাওয়া শেষ হলে মিম প্রশ্ন করে সন্দীপকে, আচ্ছা, আপনি এত বড় মাফিয়া সবার মাঝে ঘুরে বেড়ান, আর এভাবে আটকা পড়লেন কেন? সবচেয়ে বড় কথা, এই জগতে নামলেন কেন? পড়াশোনা করে তো নিজের জীবন গুছিয়ে নিতে পারতেন। সন্দীপ মিমের কথা শুনে আগের কথা মনে পড়ে যায় আর অনেক রাগ ওঠে সন্দীপের। এই মেয়ে, তোকে আমি এত কথার জবাব দিতে রাজি না, বুঝলি? রাতটা পার করে সকালে চলে যাব এখান থেকে, এখন শান্তিতে থাকতে দে। এটা বলেই সন্দীপ মিমকে এক ধাক্কা দিয়ে চলে যায় বারান্দায়। আর বারান্দায় বসে রাতের আকাশটাকে দেখতে থাকে। পাশে কখন যে মিম আসে সন্দীপ বুঝতেও পারে না। তারপরে সন্দীপ বাইরে যাওয়ার জন্য রেডি হতে থাকে। তখন মিম বলে, এই অবস্থায় বাহিরে না গেলেই নয়। চুপচাপ থাকো, না হলে তোমার বাবাকে বলে দেব তুমি এখানে আছো। এটা শুনে মিম চুপ করে থাকে। তারপরে সন্দীপ বেরিয়ে যায়। তারপরে রাজু আর ডনকে ফোন করে জঙ্গলে আসতে বলে। ওরা আসলে সন্দীপ ওদের বলে, সবকটা পুলিশকে আমার এখানেই চাই, যারা আমার গায়ে হাত তুলেছে। ওকে বস, আমরা আসছি। এটা বলে ওরা ওখান থেকে চলে যায়, এক একজন এক এক দিকে। এখন সবাই জেনে গেছে ওরা সন্দীপের লোক। তাই পুলিশগুলো ওদের দেখে ওদের পিছু নেয় আর ওরা জঙ্গলে দৌড়ে আসে। ওদের পিছনে পুলিশগুলো জঙ্গলে আসে আর ওরা পুলিশগুলোকে ঘিরে ফেলে আর ওদের হাত থেকে সবকিছু নিয়ে নেয়। তারপরে সন্দীপের সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে ওদের সামনে আসে আর বলে, অফিসারটা কই? বস, ওকে আনতে পারেনি, আপনি চিন্তা করবেন না, ওকেও পেয়ে যাবেন। তোরা আমাকে মেরেছিস, সন্দীপের এত সহজে মরণ নাই, বুঝলি? এখন তো তোদের মৃত্যু আমার হাতে, আর সেটা এতটা কষ্ট হবে তোরা নিজেরা নিজের মৃত্যুর কামনা করবি। ওই কে আছিস?
এক একটাকে গাছের সাথে বাঁধ। তারপরে সবাইকে গাছে বাঁধা হলো। সন্দীপ সবার চোখে লঙ্কা গুঁড়ো দিতে থাকে আর ওরা চিৎকার করতে থাকে আর সন্দীপ হাসতে থাকে। সন্দীপ লোহার রড দিয়ে একে একে সবাইকে মারছে আর ক্ষত জায়গায় লঙ্কার গুঁড়ো দিচ্ছে। এখন ওরা নিজেরাই নিজেদের মৃত্যুর কামনা করছে। তারপর সন্দীপ ওদের লোকদের বলে, এই ক্রসফায়ার কর এদের তোরা। ওরা সবাইকে গুলি করে মেরে দেয়। তারপরে সন্দীপ রক্তাক্ত শরীর নিয়ে চলে যায় মিমের বাড়ি। মিম তো সন্দীপকে দেখে অবাক, ভয়ে কিচ্ছু বলছে না, কারণ সন্দীপ এখনো অসম্ভব রেগে আছে। তাই মিম চুপ করে আবার শুয়ে পড়ে। সন্দীপ ক্লান্ত থাকায় সেও ঘুমিয়ে পড়ে। মিম সকালে উঠে দেখে সন্দীপ এখনো ঘুমাচ্ছে। তারপরে মিম মনে মনে ভাবতে থাকে, খুব মায়াবী লাগছে সন্দীপকে, ওর প্রতি দুর্বল হচ্ছে কেন এত? দূর, কি সব ভাবছি এসব, আমায় এসব মানায় না। হঠাৎ মিম বাইরে গুলির শব্দ শুনতে পায়। এ কি, এখানে কে আসতে পারে? এটা তো অসম্ভব, আর এই ঠিকানা তো কারোর জানার কথা না। তারপর মিম জানলা দিয়ে দেখে কয়েকজন লোক হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। মিম দ্রুত সন্দীপকে ডাক দেয় আর ওদেরকে দেখায়। তারপরে দুজন খুব চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে কি করা যায়। এদিকে বাইরে আবার গুলির শব্দ। কেউ একজন চিৎকার করে বলছে, এই মাফিয়ার বাচ্চা, বের হ বলছি, আমি জানি তুই এখানে আসিস। সন্দীপ বুঝতে পারে যে ওরা ওকেই মারতে এসেছে। তারপরে সন্দীপ মিমকে বলে, তোমার প্রয়োজনীয় যা জিনিস আছে তা একটা ব্যাগে নিয়ে নাও তাড়াতাড়ি। আর আমি কাল দেখেছি পিছনে জঙ্গলের দিকে একটা জানালা আছে, ওদিক দিয়ে বের হয়ে যাব আমরা। তারপরে মিম তাড়াতাড়ি কয়েকটা জামা আর রিভলভার নিয়ে নেয়। সন্দীপের যেহেতু এখানে কিছুই নেই, তাই ও শুধু পিস্তল নেয় আর জানলা দিয়ে বেরিয়ে চুপি চুপি জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। এদিকে লোকগুলো দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে আর কাউকে দেখতে না পেয়ে পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজে। তারপরে তাদের একজনের চোখ জঙ্গলের দিকে জানলার উপরে পড়ে। তার মানে ওরা এদিক দিয়ে পালিয়েছে। ওই চল সবাই। তারপরে সবাই জঙ্গলের দিকে দৌড়ে যায়। সন্দীপ আর মিম ওদের দূর থেকে দেখতে পায় জঙ্গলের ধারে একটা ডোবার কাছে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে মিম ভয়ে সন্দীপের হাত ধরে থাকে। দুজনেই একদম চুপচাপ, একটু শব্দ করলেই ওরা জেনে যাবে। তখনই ডোবার ধার দিয়ে একটা বড় সাপ যাচ্ছিল। মিম সাপটাকে দেখে ভয়ে চিৎকার দেওয়ার মতো অবস্থা, আর সন্দীপ সেটা বুঝতে পেরে যায়। তাই মিমের মুখ চেপে ধরে আর রাগি লুকে মিমের দিকে তাকায়। সন্দীপ বুঝতে পেরে যায় মিম প্রচন্ড ভয় পেয়ে আছে। তাই সন্দীপ মিমকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখে আর মিমও শান্তভাবে চোখ বন্ধ করে থাকে আর মনে মনে ভাবতে থাকে, এভাবে রাখার কোনো মানে হয়? শত হলেও আমি একটা মেয়ে, আমার মধ্যেও ফিলিংস হয়। দূর, এইসব কি ভাবছি আমি, আমার এসব ভাবা ঠিক না। আর এর মনে তো দয়া বলতে কিছুই নেই, সুযোগ পেলেই আমাকে যে কি করবে, তার চেয়ে ভালো চুপচাপই থাকি। এদিকে ওরা প্রায় কাছাকাছি। ওদের মধ্যে কেউ একজন বলে, বস, ওরা মনে হয় জঙ্গলে নেই, পালিয়েছে। চলুন অন্যদিকে খুঁজি। হ্যাঁ চল, খুঁজে তো বের করবই, কুচি কুচি করবো ওকে। ও আমার ভাইকে মেরেছে। চল চল সবাই এখান থেকে। তারপরে ওরা চলে যায় আর সন্দীপ মিমের ওপরে রাগ ঝাড়তে থাকে। এই মেয়ে, তুমি কি পাগল? তুমি যদি তখন চিৎকার দিতে তাহলে তখন ওদের হাতেই কুচি কুচি হতে হতো, তোমার জন্য ধরা পড়তে হতো না। মানে ওই সাপটা দেখেছেন কত বড় আর কত ভয়ানক, একবার কামড় দিলেই আমি শেষ। জানেনই তো, লক্ষ্য পূরণ না করে আমার মরতে ইচ্ছা করবে না। মাফিয়া জগতে নেমেছো, আবার মরার ভয় করো? চুপচাপ থাকো একদম। আচ্ছা, আমি না হয় আমার মায়ের খুনের প্রতিশোধের জন্য এই জগতে পা রেখেছি, আপনি কিসের জন্য? মিথ্যা বলবেন না, আমি জানি কেউ এমনি এমনি মাফিয়া হয় না, কেউ স্বার্থে, কেউ লোভে, আর কেউ আমার মতো। আপনি কোনটা? ধরে নাও তোমার মতোই। আর বেশি কথা বলো না, বুঝলে? না হলে তোমার বাড়িতে তোমাকে দিয়ে আসবো। বাঁচতে চাইলে চুপচাপ আসো। তোমার ফোনটা দাও তো,
কল করব একটা। তারপরে মিম ফোনটা সন্দীপকে দেয় আর সন্দীপ রাজুকে কল করে, কিন্তু জঙ্গলে নেটওয়ার্ক না থাকার জন্য কলটা যায় না। তাই সন্দীপ রাগে ফোনটা আবার মিমকে দিয়ে দেয়। তারপরে দুজনে আপন মনে জঙ্গলে হাঁটতে থাকে। দুপুর গড়িয়ে যায়, খুব খিদে পেয়ে যায় মিমের। মিম ভয়ে কিচ্ছু বলছে না। তারপরে হঠাৎ করেই মিম বসে পড়ে আর বলে, শুনছেন, আমি আর পারবো না, রেস্ট দরকার, একটু বসি। আরে না না, উঠো বলছি, আর একটু হাঁটো, তাহলে রাস্তা পেয়ে যাব। দেখো না জঙ্গল শেষের দিকে। তাহলে একটু বসি, তারপর না হয় যাব। তারপর সন্দীপ ভাবে, এইভাবে বসলে তো মহা বিপদ, কোন দিক থেকে কে আসে বলা যায় না, ওরা আবার এই জঙ্গলে আসতে পারে। আর উপায় না পেয়ে সন্দীপ মিমকে কোলে তুলে নিয়ে হাঁটতে থাকে। মিম অবাক হয়ে তাকিয়ে আছে সন্দীপের দিকে। তারপরে মিম বলে, আরে কোলে নিলেন কেন, নামান বলছি। চুপ করে থাকো, বসলে মরতে হবে আমাদের দুজনের। মিম সন্দীপের রাগী লুক দেখে আর কিচ্ছু বলে না, আর চুপ করে গলা জড়িয়ে থাকে। একটু পর ওরা রাস্তায় পৌঁছে যায়। তারপরে সন্দীপ রাজুকে কল করে বলে ওরা যেখানে আছে সেখানে সন্ধ্যাবেলায় আসতে। আর মিম তখনই বলে ওঠে, সন্ধ্যাবেলা মানে? এখন তো বিকেল, এত সময় এখানে কি করব? বেশি বুঝতে হবে না তোমার। তারপরে সন্দীপ আর মিম মাস্ক পরে ওখানেই দাঁড়িয়ে থাকে। তারপর সন্ধ্যায় রাজু গাড়ি নিয়ে আসে। তারপরে সন্দীপ ড্রাইভ করে, রাজু পিছনে বসে আছে আর মিম সামনে। কিছুক্ষণ চলার পর সন্দীপ দেখতে পায় একটা গাড়ি ওদেরকে ফলো করছে। তারপরে সন্দীপ রাজুকে রেগে গিয়ে বলছে, আমাদের যে কেউ ফলো করছে, তা কি জানতে না তুমি, বা জানার চেষ্টাও করনি? দেখো পিছনে, এখন কি করব? সবসময় ভুলভাল করো। মনে রেখো, আমি ছাড় দেই না কোনো বেঈমানদের, সে যেই হোক। রাজু ভয় পেয়ে যায় আর তোতলাতে তোতলাতে বলে, না বস, আমি যখন এসেছিলাম তখন তো কাউকে দেখিনি, খুব সাবধানে এসেছি আমি। আরে এভাবে নিজেদের মধ্যে ঝগড়া না করে কি করে এদের থেকে বাঁচা যাবে সেটা ভাবুন। তারপরে মিম একটু বাইরে উকি দিয়ে দেখে গাড়িটা আর কারণ নয়, গাড়িটা মিমের বাবার। মিম ভাবতে থাকে, তার মানে বাবা? কিন্তু বাবা কি করে জানলো আমি এদের সাথে? তারপর মিম বলে, এটা আমার বাবা আর এটা আমাদের গাড়ি। কি, তোমার বাবা? ওহ নো। সন্দীপ রেগে জোরে গাড়ি চালায় আর সবাই ভয়ে কাঁপতে থাকে। সন্দীপ এত স্পিডে গাড়ি চালাচ্ছে যে যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারপরে সন্দীপ একটা শর্টকাট রাস্তা ধরে, কোনো রকমে ওদের পাশ কাটিয়ে একটা নীরব জায়গায় এসে পৌঁছায় এবং গাড়িটাকে থামায়। তারপর তিনজনেই দৌড়ে যে বাড়িতে ওঠার কথা ছিল সেখানে পৌঁছায় আর সবাই হাঁপাতে থাকে। তারপরে রাজু সন্দীপকে বলে, বস এখন কিছু হবে না, সব ঠিক আছে, এখানে কেউ আসতে পারবে না, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন, রাতটা কাটালে সকালে কি করবেন তখন প্ল্যান মাফিক সব করা যাবে। সবাই রুমে গেল। রাজু মিমের রুমটা দেখিয়ে দিয়ে গেল। মিমের তো ঘুম আসছে না, মাথায় একটা চিন্তা ঘুরছে, প্রতিশোধ আর প্রতিশোধ। তারপর সকালে ঘুম থেকে উঠে মিম সবার জন্য খাবার বানিয়ে দেয় আর সবাই খেয়ে নেয়। তারপরে মিম সন্দীপকে বলে, আচ্ছা বের হব আমি আজ রাতে, আমার হাতে সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। তুমি যাই করো না কেন, তোমার জন্য যেন কোনো বিপদ না হয় আমাদের, আর নিজেও সেফ থাকবে। তারপরে দিন শেষ হয়ে রাত হয়। মিম রাতে বেরিয়ে পড়ে। তারপর নিজের বাড়ির ডুপ্লিকেট চাবি দিয়ে বাড়ির ভিতরে ঢুকে আর আস্তে আস্তে ওর বাবার ঘরে যায় আর ওর বাবার মাথার কাছে পিস্তল ধরে আর চিৎকার করে। সাথে সাথেই ওর বাবা ভয়ে ঘুম থেকে উঠে যায় আর পিস্তল দেখে তোতলাতে তোতলাতে বলে,
কে তো তুমি এভাবে একজনকে ভয় দেখানো মানে কি? ছলনাময়ী অনেক হয়েছে। আজ আমি আমার মায়ের খুনের প্রতিশোধ নেব। যতটা নির্মম ভাবে মেরেছিস আমার মাকে, তার চেয়ে বেশি কষ্ট দিয়ে মারবো তোকে। কি ভেবেছিস আমি জানতে পারবো না? আমি সব জেনে গেছি, আর এটাও জানি তুই আমার বাবা না, তুই আমার কাকা। আমার মাকে খুন করেছিস এসব সম্পত্তির জন্য, আর আফসোস তুই এই সম্পত্তি ভোগ করতে পারবি না। কি বলছো মিম তুমি? আমি তোমার মাকে মারিনি। তোমার মাকে কে মেরেছে জানো? দেখো, এই ছেলেটা মেরেছে তোমার মাকে। এ একটা বড় মাফিয়া। এর সাথে তোমার বাবার শত্রুতা ছিল, তাই তোমার পরিবারকে শেষ করার পরিকল্পনা করে। তোমার বাবা দুর্ঘটনায় মারা যায়নি, আর তোমার মাকে এ মেরেছে। আর আমি তোমাকে নিয়ে পালিয়ে আসি, আর তোমাকে কোলেপিটে করে মানুষ করি, আর আজ তুমি আমার দিকে আঙুল তুলছো? সি মিম, সি। মিমের কাকা এমন ভাবে সব গুছিয়ে বলল যেন আগে থেকেই জানতো এমনটা হওয়ার কথা ছিল। মিম কিছুই বলতে পারছে না, কারণ ছবিটা যে আর কারণ নয়, সোমদীপের। তারপরে মিম মনে মনে ভাবতে থাকে, কাকে বিশ্বাস করব, মাফিয়া সোমদীপকে না আমার কাকাকে? সোমদীপ তো সত্যি অনেক বড় মাফিয়া, সোমদীপ মারতেও পারে। আর এ তো আমার কাকা, আমার কাকা আমাকে মিথ্যে বলবে না। তারপরে মিমের কাকা বলে ওঠে, মিম তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও এক্ষুনি। তোমার মতো মেয়ের দরকার নেই আমার। আর যদি এসব ভাবনা ছাড়তে পারো তবে ফিরে এসো আবার আগের মিম হয়ে। মিমও নিশ্চুপে বেরিয়ে যায় সেখান থেকে। তারপরে মিমের কাকা হাসতে হাসতে বলতে থাকে, তুমি একটা বাচ্চা মিম রে, তুমি কিনা মারবে আমাকে? যাও এখন দুই মাফিয়া যুদ্ধ করো। তারপরে মিম একটা ব্রিজের উপরে গিয়ে দাঁড়ায় আর ভাবতে থাকে, সোমদীপের বাবার সাথে কি সম্পর্ক থাকতে পারে যার জন্য আমার মাকে এত নির্মম ভাবে মারলো? জবাব তো ওকে দিতেই হবে, আর তার সাথে ওকে মরতেও হবে। তখন সন্দীপও ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সন্দীপের পিছনে গার্ডরাও ছিল। তারপর সন্দীপ গাড়ি থামিয়ে মিমের কাছে যায়। কাদার কি কোনো জায়গা নেই নাকি? আর এই জায়গাটা কিন্তু সেফ না। যার জন্য বের হয়েছিলে কাজ শেষ হয়েছে না বাকি আছে? আমি কি হেল্প করব? মিম প্রচন্ড রেগে আছে, তাই সন্দীপের দিকে তাকাতেও পারছে না। শত হলেও মিম সন্দীপের জন্য একটু হলেও তার মনে জায়গা দিয়েছে। হয়তো তার জন্যই সন্দীপকে মারতে এত কষ্ট পাচ্ছে। কি হয়েছে বলো? আমার দিকে তাকাও মিম, কি হয়েছে বলো? আমি সমাধান করার চেষ্টা করব। তারপরে মিম সন্দীপের দিকে এক নজর তাকিয়ে পকেট থেকে পিস্তল বের করে সন্দীপের বুকে দুটো গুলি করে দেয়। সন্দীপ মিমের দিকে এখনো তাকিয়ে আছে, মুখ দিয়ে শুধু একটাই আওয়াজ বের হচ্ছে, কেন করলে মিম এমনটা? আমার কি অপরাধ? তারপরে মিম সন্দীপকে ব্রিজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদতে থাকে। মিমের পাশে রাজু হাসতে থাকে আর বলে, মিম ম্যাম, আপনি এতদিনে আমার মনের আশা পূরণ করলেন। আমার কত দিনের প্ল্যান ছিল ওই শয়তানটাকে মারার, কিন্তু পারছিলাম না। এখন ওর সব সম্পত্তি আমার। মিম অবাক হয়ে রাজুর কথা শুনছে আর কাঁদছিল। তারপরে রাজু আর দেরি না করে সেখান থেকে চলে যায় গার্ডদের নিয়ে। মিম ওখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, মা, আমি তোমার খুনের প্রতিশোধ নিয়েছি নিজের অনুভূতিকে বিসর্জন দিয়ে। তারপর রাজু সব গার্ডদের নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মিমও চলে যায় সেখান থেকে কাঁদতে কাঁদতে। তারপর প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে দেশের সব থেকে বড় মাফিয়া অবশেষে খুন হলো কোনো এক মুখোশধারীর কাছে। কে এই মুখোশধারী যে এই অসাধ্য সাধন করলো? সে যেই হোক না কেন, তাকে আন্তরিকভাবে জানাই আমাদের সকলের তরফ থেকে শুভেচ্ছা। সেদিনের পর থেকে মিম দুঃখের সাগরে হারিয়ে যায় আর সবসময় একটা কথাই ভাবতে থাকে, কিছু তো একটা ভুল হয়েছে। এভাবে সোমদীপকে খুন করা ঠিক হলো না আমার। হয়তো এমন সত্যি আছে যেটা আমি জানিই না। আমি কেন সত্যিটা যাচাই করলাম না? এখন যে সত্যি আমি একা থাকতে পারছি না। মনে মনে যে আমি তোমাকে ভালোবাসি সোমদীপ। জানি তুমি কোনোদিন ফিরবে না, কারণ আমি নিজের হাতে তোমাকে শেষ করেছি। এদিকে রাজু সন্দীপের সব সম্পত্তি নিজের নামে করে নেয়। এখন সন্দীপের পুরো গ্যাংটাই রাজু চালায়। তারপর রাজু হাসতে হাসতে বলতে থাকে, কি হলো তোর মাফিয়া?
তুই আমাকে হুকুম করতি, আজ দেখ তোর সাম্রাজ্য এখন আমার। দেখবি এখন আমি হব এদেশের মাফিয়া, লোকে আমাকে দেখে ভয় পাবে। এদিকে রোহিত চৌধুরী আর তার স্ত্রী রানী চৌধুরী তাদের ছেলেকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। আজ 8 মাস পর তাদের ছেলে একটু একটু করে নড়ছে। এটা দেখে রানী চৌধুরী ডাক্তারকে ডাকে। তারপরে ডাক্তার চেক আপ করে বলে, আপনারা বিচলিত হবেন না, রোগী এখন সুস্থ আছে, রোগীকে একা থাকতে দিন, উনি সুস্থ হয়ে যাবেন। তারপরে রোহিত চৌধুরী বাইরে গেলেন ডাক্তারের সাথে কথা বলতে বলতে, আর রানী চৌধুরী তার ছেলের পাশে বসে। তারপর তার ছেলে ধীরে ধীরে জ্ঞান ফেরে, আর রানী চৌধুরী বলে, বাবা তুই জেগে উঠেছিস? উঠ বাবা, দেখ আমি তোর মা। একবার মা বলে ডাক আমাকে, কথা বল আমার সাথে। তুই আমার ছেলে, আজ থেকে তোর নাম দিলাম আবির। তুই আমার আবির। তারপর আবির বলে, কি থেকে কি হলো কিছুই বুঝতে পারছি না। এরা কারা আর আমাকে আবির ডাকে কেন? আপনারা কারা? আমি এখানে থাকবো না, অনেক কাজ আছে আমার, যেতে দিন আমাকে। আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি একা। আমি এখানে কি করে এলাম জানি না, তবে আমাকে সুস্থ করার জন্য আপনাদের ধন্যবাদ। এ কি, উঠতে পারছি না কেন? আর আমার শরীরে এত ব্যথা কেন? তুমি এখনো পুরোপুরি সুস্থ নও, সুস্থ হও, তোমাকে সব জানানো হবে। ডাক্তার বলছে উত্তেজিত না হতে। রেস্ট করো রিনা, তুমি ওর খেয়াল রাখো, কোনো সমস্যা হলে আমাকে বলবে। আমি গেলাম। তারপর কয়েকদিনের মধ্যেই আবির পুরোপুরি সুস্থ হয়ে যায়। তারপরে তারা আবিরকে নিয়ে আসে। রানী চৌধুরী আবিরের অনেক যত্ন নেয়, নিজের হাতে আবিরকে খাইয়ে দেয়। এখন আবির পুরোপুরি সুস্থ, তাই রাতে আবির বের হওয়ার সিদ্ধান্ত নেয়। তারপরে আবির যখন রাতে রেডি হয়ে ঘরে থেকে বের হয়, তখন রোহিত চৌধুরী আর রানী চৌধুরীর সামনাসামনি হয়ে পড়ে। তখন রানী চৌধুরী বলে, এত রাতে কোথায় যাচ্ছ তুমি? রুমে যাও এখন। আমি কতবার বলবো আমি আপনাদের ছেলে না। আমার আসল পরিচয় জানলে নিজেরাই আমাকে বের করে দিবেন, তাই আগেই চলে যাচ্ছি। দেখো বাবা, তোমাকে আমরা নিজের ছেলের মতো করে এতদিন দেখেছি। তুমি কি জানো, তুমি 7টা মাস কমাইছিলে। তোমাকে আমরা নদীর ধারে পাই রক্তাক্ত শরীর নিয়ে, জ্ঞান ছিল না তোমার। আমরা নিজের ছেলে মনে করে বাঁচিয়েছি। অনেক আগে আমরা আমাদের ছেলেকে হারিয়েছি, আর এখন যদি তুমিও যেতে চাও তবে যেতে পারো। আবির আবির বলে ডাকবেন না আমাকে, খুব রাগ হয় আমার। আমার আরো একটা নাম আছে, সেই নামে ডাকবেন। আমার নাম সন্দীপ, আমি এই দেশের মাফিয়া। কেউ একজন আমার সাথে বেইমানি করে আমাকে মেরেছে, শাস্তি তো তাকে পেতেই হবে। ছাড়বো না আমি তাকে, যেখানেই থাকুক খুঁজে বের করবই আমি। সন্দীপের কথা শুনে রোহিত চৌধুরী আর রানী চৌধুরী অবাক হয়ে যায়, কারণ তারা যাকে নিজের ছেলে মনে করছিল সে কিনা দেশের মাফিয়া। তারপরে রানী চৌধুরী মনে মনে ভাবতে থাকে, যাকে নিজের ছেলে বলে মনে করলাম সে কিনা দেশের মাফিয়া। তাহলে সেদিন নিউজ চ্যানেলে এর মৃত্যুর খবরই বলছিল। তারপরে সন্দীপ নিজের রাগ কন্ট্রোল করে বলে, আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। আর আপনি তো আমাকে মায়ের মতো আদর করছেন, তাই আজ থেকে আমি আপনাকে মা বলেই ডাকবো। কিন্তু আপনাকে বাবা বলতে পারবো না, বাবার নামটাকে আমি সহ্য করতে পারি না। মা, তাহলে আমি আসছি, কিছু কাজ আছে। তুমি চিন্তা করো না, আমার কিছুই হবে না। তারপর রানী চৌধুরী সন্দীপকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, বাবা তুই যেই হ, তুই আমার ছেলে, তোর কোনো ক্ষতি হবে না। তোর মায়ের আশীর্বাদ যে তোর সাথে। তারপর সন্দীপ মুচকি হেসে সেখান থেকে বেরিয়ে যায়। মিম কয়েকদিন পরই সেই ব্রিজের ওখানে চলে আসে যেখানে সন্দীপকে মেরেছিল। মিম সেখানে দাঁড়িয়ে কাঁদছিল, আর সন্দীপও চলে যায় সেই ব্রিজে যেখান থেকে ওর স্বপ্নের শেষ হতে চলেছিল। সেখানে গিয়ে সন্দীপ দেখে একটা মেয়ে অঝরে কাঁদছে। তারপরে সন্দীপ একটু কান খাড়া করে শুনতে পায়, তুমি তো আকাশের তারা হয়ে গেছো, দেখতে পাও আমাকে? আমাকেও নিয়ে যাও তোমার কাছে, আমি একা থাকতে পারছি না আর। অনেক ভালোবাসি তোমাকে, জানি না কেন মারলাম আমি সত্যিটা না জেনেই, আর সেই সত্যি আজও আমার কাছে অজানা।
সন্দীপ মনে মনে ভাবতে থাকে, মিম তুমি এখানে ভালোবাসা, তোমায় তো শাস্তি পেতেই হবে, দিলে দিলে মারবো তোমাকে, বেঈমান একটা। তারপরে সন্দীপ ফিসফিসিয়ে বলে, তোমার ভালোবাসার দরকার নেই, বেঈমান তুমি একটা, তার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি ফিরে এসেছি। এটা শোনার পরে মিম আশেপাশে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। কে ছিল তাহলে? কে বললো কথাটা? এটা তো সোমদীপের বলা, তবে কি ও সত্যিই ফিরে এসেছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি যে নিজের হাতে ওকে। তারপরে সন্দীপ ওখানে না দাঁড়িয়ে চলে যায় তার নিজের এলাকায়, আর খোঁজ খবর নেয়, বেশি কিছু জানতে পারে না। তারপরে আবার চলে আসে বাড়িতে, আর নিজের ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। ঘরের ভিতরে শব্দ শুনতে পেয়ে রানী চৌধুরী দৌড়ে আসে আর বলে, কি হয়েছে তোর বাবা? এমন কেন করছিস তুই? মা, আমি কি করে শান্তি থাকি বলো? বেঈমান করলো আমার সাথে সবাই, যাদের আমি এত বিশ্বাস করতাম, আর সবাই আমার সাথে বেঈমান করলো। কারো রেহাই হবে না। মা তুমি জানো, আমার বাড়ির দারোয়ান কাকা আজ আমার বিরুদ্ধে। ওর জন্য কি না করিনি আমি। সত্যি আমার কেউ নেই। তুমি যাও মা, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। রানী চৌধুরী সন্দীপের রাগ দেখে আর কিচ্ছু না বলে চলে যায় সেখান থেকে। তারপরে 1 ঘন্টা পর সন্দীপের রাগ কমে যায়, আর সন্দীপ ক্লান্ত থাকায় ঘুমিয়েও পড়ে। পরের দিন সন্দীপ সারাদিন না উঠে শুয়ে থাকে, আর রানী চৌধুরী এসে অনেক ডাকাডাকি করে সন্দীপকে, তবুও সন্দীপ ওঠে না। তারপরে সন্দীপ বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে রানী চৌধুরীকে ডাক দেয়, আর রানী চৌধুরী ছেলের ডাক শুনতে পেয়ে তাড়াতাড়ি এসে সন্দীপকে খেতে দেয়। তারপরে সন্দীপ খেয়ে দিয়ে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। হঠাৎ সন্দীপ রাস্তায় একটা ছেলের সাথে ধাক্কা খায়। তারপরে সন্দীপ দেখতে পায় ছেলেটি আর কেউ না, রাহুল। এতদিন পরে রাহুলকে দেখতে পেয়ে সন্দীপের আহ্লাদের শেষ নেই, কিন্তু রাহুল তো অবাক, কারণ রাহুল শুনেছিল সন্দীপ মারা গেছে। তাহলে এটা কি? তারপরে সন্দীপ দেখে কয়েকটা গার্ড তাদেরকে ঘিরে ফেলেছে, তাই সন্দীপ মুখে মুখোশটা পরে নেয়, আর রাহুলকে পিছনে রেখে ওদের একজনের হাতে লাত মারে, আর ওদের একজনের হাত থেকে বন্দুকটা নিচে পড়ে যায়। তারপরে নিমেষেই সন্দীপ বন্দুকটা নিয়ে ওদের এক এক করে মারতে থাকে। রাহুল শুধু তাকিয়ে দেখতে থাকে আর ভাবতে থাকে, এটা কি সেই সন্দীপ যে কিনা এতটা বোকা ছিল? সে এত নিষ্ঠুরভাবে কেমনে মারছে এদেরকে? তারপরে সন্দীপ সবাইকে মেরে রক্তাক্ত শরীর নিয়ে রাহুলের সামনে যায়। তারপরে রাহুল তোতলাতে তোতলাতে বলে, কে তুমি? ওদের এভাবে মারলে কেন? এটা শুনে সন্দীপ রাহুলকে জড়িয়ে ধরে বলে, তুই আমার এত কাছের বন্ধু হয়ে পারলি আমাকে ভুলে যেতে, আর আমি মরিনি, আবার ফিরে এসেছি প্রতিশোধ নিতে। আমাকে কেউ মারতে পারবে না ঈশ্বর ছাড়া। এবার বল, ওরা তোকে তাড়া করছিল কেন? কলেজে সবসময় আমার সাথে থাকতি, তুই জানিস রাজু ভাই তোর সাথে বেইমানি করেছে, আমাকে সব বলেছে। ওদের সন্দেহ তুই বেঁচে আসিস। কাল রাতে কে একজন নাকি তোর মতো কাউকে দেখেছে, তাই ওরা আমাকে তুলে নিয়ে যায়। আমি কোনো মতে ওখান থেকে পালিয়ে আসি। শেষমেশ রাজু আমার সাথে এমন করলো, শাস্তি তো পাবেই। সামান্য সম্পদের জন্য বেইমানি? রাহুল, তুই কোনো টেনশন করিস না, তুই আমার সাথেই চল। আমি যেখানে থাকি তুইও সেখানেই থাকবি। আজ থেকে তুই আমার ভাই। তারপর যাওয়ার পথে ওরা সেই ব্রিজে থেমে যায়, আর দুজনে গল্প করতে থাকে। হঠাৎ রাহুল দেখতে পায় মিমকে, আর সাথে সাথে সন্দীপকে বলে, দেখ ভাই মিম, সবাই তো ভাবছে ও মরে গেছে। আজ 1 বছর হলো, আজও কেউ ওর খোঁজ পায়নি। এ সত্যি মিম তো নাকি ভূত? আরে না না, এটা মিম, আমি বলছি তোকে সব ঘটনা। তারপরে সন্দীপ আগে সব ঘটে যাওয়া ঘটনাগুলো রাহুলকে বলতে থাকে। দূর থেকে মিমকে দেখতে থাকে। মিম আকাশের দিকে তাকিয়ে তারার সাথে কথা বলছে আর কাঁদছে। তারপরে সন্দীপ রাহুলকে নিয়ে লুকিয়ে লুকিয়ে বলে, কেঁদে কোনো লাভ নেই ম্যাম, যে ভুল আপনি করেছেন তার শাস্তি পাবেন। তারপরে মিম এই কথা শুনে চারিদিকে সন্দীপকে খুঁজতে থাকে, কিন্তু কাউকে পায় না।
আর একা একাই বলতে থাকে, কি হচ্ছে আজকাল আমার সাথে? কি করে সম্ভব এটা? আমি কি সত্যি পাগল হয়ে গেলাম? এটা বলেই মিম পিছনে তাকায় আর অবাক হয়ে যায়, কারণ পিছনে দেখে সন্দীপ দাঁড়িয়ে আছে। তারপরে মিম সন্দীপকে ছুঁয়ে দেখে আর ভাবতে থাকে, সত্যিই তো, এটা সোমদীপ। কিন্তু কেমনে সম্ভব এটা? আমি তো নিজের হাতে সোমদীপকে। সাথে সাথে মিম সন্দীপকে জড়িয়ে ধরে, কিন্তু সন্দীপ মিমকে এক ঝটকায় সরিয়ে দেয় আর একটা কোষের চড় মেরে বলে, কি অবাক হচ্ছ তাই না? আমি এখনো বেঁচে আছি, মরিনি। এত সহজে আমার মরণ নেই, বুঝলে? মরতে তো তোমাকে হবে আমার হাতে। দেখো, আমি যেদিন থেকে তোমাকে হারিয়েছি আমিও ভালো নেই। প্রতিটা মুহূর্তে শেষ হচ্ছি। ভালোবেসে ফেলেছি তোমাকে। মনে পড়ে সেদিন জঙ্গলে আমাকে বুকে টেনে নিয়েছিলে তুমি? তারপর এক ছাদের নিচে থাকা আমি ভুলতে পারিনি। এসব ভালোবাসা আমাকে দেখাতে আসবে না একদম। আমি একজন মাফিয়া, আর মাফিয়াদের মনে কোনো দয়া মায়া থাকে না, যেমনটা তোমার ওই দিন ছিল না। তোমার জন্য আমার 7-7টা মাস শেষ হয়ে গেছে। তোমাকে আমি ছেড়ে দেবো ভেবেছো? তিলে তিলে মারবো। এটা বলেই সন্দীপ মিমকে টানতে টানতে নিয়ে যায় সন্দীপের একটা গোপন জায়গায়, যেটা আজ পর্যন্ত সন্দীপ কাউকে বলেনি। তারপরে সন্দীপ মিমকে ধাক্কা দিয়ে স্টোর রুমে ফেলে দেয় আর দরজা লাগিয়ে দিয়ে দারোয়ানকে বলে, প্রত্যেকবেলা ঠিক সময় খাবার দিও মিমকে। কোন রকম বেইমান করলে মরতে হবে তোমাকে। তারপরে সন্দীপ রাহুলকে নিয়ে চলে যায় মায়ের বাড়িতে। রাত 2টো বাজে। রানী চৌধুরী এখনো জেগে আছে, কারণ তার ছেলে এখনো বাড়ি ফেরেনি। হঠাৎ দরজায় আওয়াজ শুনে রানী চৌধুরী দৌড়ে দরজা খুলে দেয়। তারপরে সন্দীপ রাহুলকে নিয়ে ভেতরে ঢোকে। রানী চৌধুরী সন্দীপকে দেখে অবাক, কারণ সন্দীপের সারা শরীরে রক্তের দাগ। তারপর রানী চৌধুরী সন্দীপকে বলে, বাবা, তোর শরীরে এত রক্ত কেন? কোথায় গেছিলি তুই? মা, একে দেখেছো? এ হলো আমার বন্ধু রাহুল। ওকে ওরা মারতে চেয়েছিল, তাই আমি ওদেরকে মেরে দিয়েছি। আজ থেকে রাহুল আমার সাথেই থাকবে, যদি তুমি বলো তাহলে। ঠিক আছে, তুই আমার ছেলে, আর ছেলের কথা কি মা ফেলতে পারে? তোর এই অবস্থা তোর বাবা দেখার আগেই কাপড়টা পাল্টে আয়, আর আমি তোকে খেতে দিচ্ছি। ততক্ষণ আমি রাহুলের সাথে গল্প করি। তারপরে সন্দীপ স্নান করতে চলে যায়, আর স্নান করে নিজের রুমে এসে জামা কাপড় চেঞ্জ করে নিচে গিয়ে সবার সাথে গল্প করতে থাকে আর খেতে থাকে। এদিকে মিম কেঁদেই যাচ্ছে, আর ঘরটা ধুলোয় ভরা, তাই মিম বারবার হাঁচি দিচ্ছে। ঘরটাতে হালকা আলোর একটা বাল্ব জ্বলছে আর ভাঙা একটা জানালা। মিম জানালার কাছে গিয়ে দাঁড়ায় আর রাতটা না ঘুমিয়েই কাটিয়ে দেয়। এদিকে সন্দীপ শান্তিতে ঘুমাচ্ছে। পরের দিন খুব ভোরে কাউকে না জানিয়েই বেরিয়ে পড়ে সন্দীপ। রাস্তায় একটু দূর থেকেই সন্দীপ মিমের বাবাকে দেখতে পায়, আর সন্দীপের মনে সন্দেহ জাগে আর মনে মনে ভাবতে থাকে, এ কি, মনে হচ্ছে এটা আমার বাড়ির রাস্তা, কিন্তু আমার বাড়িতে তো এখন রাজু থাকে, আর রাজুর সাথে মিমের বাবার কি কাজ? ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। তারপর সন্দীপ মিমের বাবার পিছু নেয় আর বাড়ির পাশে একটা জঙ্গল থেকে লুকিয়ে মোবাইলে সব রেকর্ড করতে থাকে। মিমের বাবা রাজুর কাছে গিয়ে রাজুকে বলছে, রাজু, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমার প্ল্যান সম্পূর্ণ হয়েছে। তুমি সঠিক সময় খবর না দিলে বুঝতামই না আমি যে ওই মাফিয়া বাচ্চা কখন কি করে। মিমের মাকে আমি মেরেছি, আর কত সহজে মিমকে বোকা বানিয়ে মাফিয়াটাকে দুনিয়া থেকে ছড়ালাম। তার জন্য নাও এই 1 কোটি টাকা তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট উপহার। রাজু খুশি মনে টাকাটা নিয়ে নেয় আর বলে, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমার জন্য আপনার ভালো হয়েছে, আর আপনার জন্য আমার। মিমের দ্বারা সন্দীপকে খুন করিয়ে আজ আমরা দুজনেই সফল। সন্দীপ সব ঘটনা শুনে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, তার মানে এদের দুজনের চক্রান্ত? না, এর শেষ আমাকে দেখতেই হবে। তারপরে সন্দীপ মিমের কাছে যায়, আর সন্দীপ গিয়ে দেখে মিমের করুণ অবস্থা। সন্দীপ মিমের মুখের দিকে তাকাতে পারছে না, মিম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তারপরে মিম সন্দীপকে দেখে অপর পাশে মুখ নিয়ে চুপ করে থাকে। তারপরে সন্দীপ মিমকে বলে, আমি সব সত্যি জেনে গেছি মিম। তোমার বাবা আর রাজু মিলে চক্রান্ত করে তোমার দ্বারা আমাকে মারে, আর তোমার বাবা পায় তোমার সম্পত্তি, আর রাজু পায় আমার সম্পত্তি।
এটা শুনে মিমও বলে, উনি আমার বাবা না, উনি আমার কাকা। ছোটবেলায় মা মারা যায় আর বাবাও অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর ওনাকে বাবা বলতাম। আমি জেনে গিয়েছিলাম আমার মাকে উনিই মেরেছে, আর সেদিন রাতে ওনাকে মারতে গিয়েছিলাম, আর উনি আমাকে তোমার ছবি দেখিয়ে বলে তুমি মেরেছো আমার মাকে। আমি সহ্য করতে না পেরে প্রতিশোধের তাড়নায় নিজের ভালোবাসাকেই বিসর্জন দিই। আমাদের সাথে খুব খারাপ হয়েছে, কাল তৈরি থেকো, সবকিছু শেষ করে দেব। এখন আসো, ফ্রেশ হয়ে খেয়ে নাও। আর ভালো ব্যবহার করেছি বলে মনে করো না সব ভুলে গেছি। যে 7টা মাস আমার থেকে কেড়ে নিয়েছো তার শাস্তি তুমি পাবে মিম, মনে রেখো। চলি আমি। তারপরে সন্দীপ সেখান থেকে বাড়ি চলে যায়। আর সারাদিন সে বাড়ি থেকে বের হয় না। তারপরে বিকেলে উঠে ফ্রেশ হয়ে সন্দীপ ভাবতে থাকে, না, এইভাবে আর চলবে না, খেলাটা এবার শেষ করতেই হবে। আজকে রাহুলকে নিরাপদ জায়গায় রেখে বেরিয়ে পড়বো। এটা ভাবার পর সন্দীপ নিচে এসে সবাইকে দেখতে পায়। তারপরে সন্দীপ মায়ের সামনে গিয়ে বলে, মা, আমি আজ চলে যাচ্ছি, জানি না দেখা হবে কি না। আমি যে খেলায় নেমেছি সেটা আমাকে শেষ করতেই হবে। তুমি আমার জন্য দোয়া করো মা। তোকে একটা নিরাপদ জায়গায় রেখে আমি বেরিয়ে পড়বো। আর তোমরা আমার জন্য যা করেছো হয়তো আমি সেই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। যদি কখনো মনে হয় আমাকে তোমাদের দরকার তাহলে ফোন করো, আমি চলে আসবো। এ রাহুল, তুই রেডি হয়ে নে, বেরোতে হবে আমাদের। এটা শুনে রানী চৌধুরী কেঁদে ফেলে। রানী চৌধুরীর কান্না কিছুতেই থামছে না, কারণ ছেলে হারা হয়ে এতদিন ছিল, এখন একটা ছেলেকে পেয়েছে, সেও আজ চলে যাবে। তারপরে রানী চৌধুরী সন্দীপকে বলে, বাবা আমি জানি তোকে না করলেও তুই শুনবি না আমার কথা। চলে যাচ্ছিস বলে ভুলে যাস না তোর এই অভাগা মাকে। আর রাহুলকে আমার কাছে রেখে যা, ওকে নিয়ে যাস না। নিজের ছেলে মনে করে মানুষ করবো আমি ওকে, অন্তত মনটা তো শান্তি পাবে আমার। তারপরে সন্দীপ সন্ধ্যাবেলায় কালো শার্ট, কালো জ্যাকেট, চুল স্পার্ক, মুখে মাস্ক, রিভলভার আর ছোট্ট একটা ছুরি নিয়ে তৈরি হয়ে রাহুলকে রেখে চলে যায় মিমের কাছে। মিম এখনো স্টোর রুমে বসে আছে। তারপরে হঠাৎ দরজায় আওয়াজ শুনেই মিম উঠে দাঁড়ায়। তারপরে সন্দীপ মিমকে একটা প্যাকেট ধরিয়ে দেয়। এইগুলো পরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের হাতে বেশি সময় নেই। মিম প্যাকেটটা নাড়াচাড়া করে আর বলে, কি আছে এটাতে, আর কেন পরবো আমি? সন্দীপ রেগে বলে, এটাতে লাল বেনারসি আছে, বিয়ে হবে আমাদের, যাও পরে আসো, আমি বাইরে আছি। মিম বুঝতে পারে যে সন্দীপ রাগ করছে, তাই আর কথা না বাড়িয়ে প্যাকেটটা খুলে দেখে প্যাকেটে প্যান্ট, টি শার্ট, জ্যাকেট, রিভলভার, মাস্ক আছে। মিম দ্রুত রেডি হয়ে বেরিয়ে আসে। তারপরে সন্দীপ মিমকে নিয়ে চলে যায় মিমের কাকার বাড়িতে। তারপরে মিম দারোয়ানকে ভয় দেখিয়ে ভিতরে ঢোকে, আর মিম পিছন দিয়ে গিয়ে কাকার মাথায় বন্দুক ধরে বলে, আমাকে মিথ্যা বলেছিলি ওই দিন, তোর ওই একটা মিথ্যাই আমি সব হারাতে বসেছিলাম, আজ তোকে শাস্তি পেতে হবে। তারপরে সন্দীপ মিমের কাকার বুকে লাত মারে আর মিমের কাকা মাটিতে পড়ে যায়। তারপরে সন্দীপ বলে, রাজুর সাথে ষড়যন্ত্র করে আমাকে মারার প্ল্যান করেছিলি, এত সহজে তো আমি মরবো না। এবার মরার আগে সত্যটা বল, আমার মাকে কে মেরেছিল? আমি জানি তুই সব জানিস, কারণ তুই ছিলি সেই সময় মাফিয়া, আর আমার বাবার সাথে শত্রুতা করে তুই আমার মাকে মেরেছিলি। আজ এমন মৃত্যু দেব তোকে, ভয় পাবে তোকে দেখে সবাই। মিমের কাকা ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, কি করে বেঁচে ফিরল এ, আর সব জানলই বা কি করে? আসলে সন্দীপের মাকেও মিমের কাকাই মেরেছিল। সন্দীপ সেটা জেনে গেছে। তারপরে সন্দীপ আর কথা না বাড়িয়ে মিমের কাকার বুকে গুলি করে আর মিম পেটে ছুরি ঢুকিয়ে দেয়। মিমের কাকা ছটফট করতে থাকে। তারপরে মিম আর সহ্য করতে না পেরে সাইডে চলে যায়। তারপরে সন্দীপ মিমের কাকাকে ইচ্ছে মতো মারতে থাকে। তারপরে মিমের কাকার দেহটা দোতলা থেকে নিচে ফেলে দেয় আর মিমকে নিয়ে বেরিয়ে যায় রাজুর কাছে। তারপরে সন্দীপ ওখানে গিয়ে দেখে পুরো বাড়ি গার্ড দিয়ে ঘেরা। সব গার্ডের নজর এড়িয়ে সন্দীপ রাজুর সামনে যায় আর একটা কোষে চড় মেরে বলে, তোকে আমি রাস্তা থেকে এনেছিলাম, আর তোর মায়ের চিকিৎসার জন্য কত টাকা খরচ করেছিলাম হিসেব আছে তোর? যে বাড়ি বানিয়েছিস সেটাও আমার টাকায়।
শেষ পর্যন্ত তুই আমার সাথে বেইমানি করলি। ভালো করে জানিস বেইমানিদের আমি ছাড় দিই না, তাই এখন তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তারপরে সন্দীপ রাজুকে গুলি করে শেষ করে দেয় আর বলতে থাকে, আজ থেকে সব শেষ মা, যার জন্য মাফিয়া হয়েছিলাম সেটাও আজ পূর্ণ হলো মা। মা, তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি মা। গুলির শব্দে বাইরে থাকা গার্ডগুলো ভিতরে চলে আসে। তারপরে সন্দীপ গার্ডদের গুলি করতে থাকে আর দৌড়তে থাকে মিমের হাত ধরে। হঠাৎ একটা গুলি এসে মিমের পিছনে লাগে, সাথে সাথে মিম সেখানেই থমকে যায় আর সাথে সাথেই মিম নিচে পড়েও যায়। আর সন্দীপ ছলছল চোখে মিমের দিকে তাকিয়ে থাকে। তারপরে সন্দীপ মিমের পিছনে থাকা গার্ডগুলোকে গুলি করে মারে। মিমকে কোলে তুলে নিয়ে যেতে থাকে হাসপাতালের দিকে। আর মিম সন্দীপের গলা জড়িয়ে ধরে থাকে আর বলতে থাকে, মরেই তো যাব, একবার বলো না ভালোবাসো। জানি তোমার মনে আমার জন্য কোনো জায়গা নেই, তবুও বলো না। সন্দীপ মিমের কথায় কান না দিয়ে দৌড়ে কাছাকাছি একটা হাসপাতালে ভর্তি করে। সাথে সাথে মিমকে ওটিতে নিয়ে যায় ডক্টরেরা আর সন্দীপ বাইরে বসে থাকে। তারপরে সন্দীপ রাহুলকে কল করে। রাহুল এটা শোনার পরে রাহুল সবাইকে নিয়ে হাসপাতালে চলে আসে। সবাই হসপিটালে আসার পর সন্দীপ রানী চৌধুরীর কাছে যায় আর রানী চৌধুরী সন্দীপকে সান্ত্বনা দিতে থাকে। কয়েক ঘন্টা পর ডক্টর ওটি থেকে বের হয়ে বলে, পেশেন্টের অবস্থা খুব খারাপ। এখানে সন্দীপটাকে, উনি মনে হয় তাকে চাইছেন, বারবার সন্দীপ সন্দীপ বলছেন। সন্দীপ ডাক্তারের কথা শুনে সাথে সাথে ওটির মধ্যে যায় আর গিয়েই মিমকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তুমি সুস্থ হয়ে ফিরে আসো মিম, ভালোবাসি তোমাকে, আমি খুব ভালোবাসি। তারপরে মিম প্রশান্তির একটা হাসি দিয়ে সন্দীপের বুকে ঢলে পড়ে। মিম নড়াচড়া করছে না দেখে সন্দীপ মিমের মুখটা তুলে একটা জোরে চিৎকার দেয়। সবাই সন্দীপের চিৎকার শুনে দৌড়ে ভিতরে আসে। সন্দীপ চিৎকার দেওয়ার পরে থমকে যায়। স্বার্থপর এই দুনিয়া, আবার একা হয়ে যায় সন্দীপ। তারপরে সন্দীপ আবার চলে যায় অজানা এক জায়গায়, যেখানে কেউ খুঁজে পাবে না, যেখানে গেলে ভুলে থাকতে পারবে অতীত।